শিশুদের পড়ানোর সময় পড়ানো হয় বাংলায় ৬ ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত এবং শীত, বসন্ত। বসন্ত এবং হেমন্তর যে সময়সীমা সেটা আমরা অনেকদিন আগে থেকেই বুঝতে পারি না, কিন্তু গ্রীষ্মকাল বাংলায় অনেক বেশি লং লাস্টিং। আর এই গ্রীষ্মকালের মধ্যেই কিন্তু শীতকালেও যে ঢুকে পড়ছে আমরা বুঝতে পারছি না। অর্থাৎ শীতকালেও গরম লাগছে, শীতকালেও বর্ষা পড়ছে। আর এই পুরো একটা ঘাটা বিষয়ের মধ্যে সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। আর এই জ্বর, সর্দি, কাশির কিন্তু কোনো সময়সীমা নেই। ছোটদেরও হচ্ছে, বড়দেরও হচ্ছে। আর এই সময় কিভাবে নিজেদেরকে ঠিক রাখবেন, আজ সেই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক দেবাশিস চ্যাটার্জি। প্রথমে ওনাকে আজকাল ডটনে স্বাগত। নমস্কার। যে কথাটা আমি জিজ্ঞাসা করছিলাম, মানে বলছিলাম, শুরু করলাম যে কোনো সময়সীমা নেই, ছোট বড় সবার একই ধরনের রোগ দেখা যাচ্ছে, টনসিল, গলায় ব্যথা, আর কোথাও গিয়ে অ্যান্টিবায়োটিক না খেলে সারছে না। অ্যাকচুয়ালি সিজন যখনই চেঞ্জ হয়, অর্থাৎ এই যে শীত থেকে গরম আসছে বা গরম থেকে শীত আসছে, তখন আমাদের নাকের যে ন্যাসাল যে মিউকাস মেমব্রেন গুলো, সাইনাসের যে মিউকাস মেমব্রেন গুলো একটু ইরিটেটেড হতে থাকে। তো সেটাকে ইউজুয়ালি আমরা একটা কমন কোল্ড বলি। মানে ওটা যে সবসময় যে একটা ইনফেকশনের জন্যই হচ্ছে তা নয়। ওটা জাস্ট এমনিই হচ্ছে, হয়তো ইরিটেশন ২-৪ দিন থাকলো চলে গেল। আর কিছু, কিছু ক্ষেত্রে স্পেসিফিক্যালি যদি কারোর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা যদি হয়, তো সেক্ষেত্রে সেটা ইউজুয়ালি সেলফ লিমিটিং। তো ৫ থেকে ৭ দিন সময় নেয়, নিজে থেকেই সেরে যায়। অ্যাক্টিভ অ্যান্টিভাইরাল চিকিৎসা ইউজুয়ালি প্রয়োজন হয় না। কিছু, কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে এটা আস্তে, আস্তে লাংসে যাচ্ছে, গিয়ে সেখানে কনসোলিডেট করে একটা ভাইরাল নিউমোনিয়ার দিকে এগোচ্ছে। পেশেন্টের অক্সিজেন লেভেল কমে যাবে, জ্বর কমবে না, এক্সহশন, বমি করবে, ডিসওরিয়েন্টেশন চলে আসবে। সেক্ষেত্রে তাকে আর বাড়ির ম্যানেজমেন্ট না, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে এবং প্রয়োজন মতো অ্যান্টিভাইরাল থেরাপি তাকে দিতে হবে। ইউজুয়ালি ট্যামিফ্লু নামে যে অ্যান্টিভাইরাল পাওয়া যায়, সেটাই ইউজুয়ালি ব্যবহার করা হয়। আর আরেকটা হচ্ছে যে কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যে নিউমোকক্কাল ব্যাকটেরিয়ার আক্রমণ অনেক সময় সিজন চেঞ্জের সময় হয়। তো সেক্ষেত্রে নিউমোকক্কাস যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ইউজুয়ালি চেষ্টা করে ওরা লোয়ার লাংসে যেতে, তো লাংসে যেতে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে নেমে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যেতে, গিয়ে সেখানে নিউমোনিয়া ডেভেলপ করানোর চেষ্টা করে। তো খুব যদি আর্লি ফেজ হয়, তাহলে হয়তো ওষুধপত্র এমনি কাজ হয়ে যায়। আর যদি দেখা যায় যে না, হচ্ছে না, তো নিউমোনিয়া আকার বড় নিচ্ছে, WBC কাউন্ট বেড়ে যাচ্ছে, জ্বর যাচ্ছে না, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে তারা হসপিটালাইজড ম্যানেজমেন্ট ছাড়া আর কিছু করার থাকে না। তো ইউজুয়ালি এই ধরনের প্রেজেন্টেশন হয়। তবে ইউজুয়াল নিয়ম হচ্ছে যে জ্বর যদি থাকে, কারোর আসে সিজনাল, তো ১ম প্যারাসিটামলই খেতে হবে ২-৩ দিন। এবার যদি জ্বরের পরীক্ষা করতে হয়, তাহলে সেটা 3rd ডে অফ ফিভার এ পরীক্ষা করতে হয়। অর্থাৎ দেখার জন্য এটা ভাইরাল ইটিওলজি না ম্যালেরিয়া না টাইফয়েড নাকি। তারপর সেই রিপোর্ট অনুযায়ী কোর্স অফ অ্যাকশন নেওয়া হয়। একদমই। আপনি একটা কথা বলতে বলতে ডাক্তারবাবু বললেন যে নিউমোনিয়া। এই নিউমোনিয়ার টিকাকরণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বাজারে প্রচুর বৃদ্ধ, আমি বেসিক্যালি আপনি ভালো জানবেন আমার থেকে যে মেইনলি বৃদ্ধ বা বৃদ্ধাদের এই রোগটা বেশি হচ্ছে, তাকে বাঁচানো যাচ্ছে না। তবে এরকম কেস স্টাডিও আমরা দেখেছি যে নিউমোনিয়ার টিকাকরণের পরও তিনি মারা গিয়েছেন সেই ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার জন্যই। আ ঘটনাটা ঠিকই। তবে অ্যাকচুয়ালি যেটা করা হয়, সেটা হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিনের মাধ্যমে নিউমোকক্কাল ব্যাকটেরিয়া এগেইনস্ট এ বিভিন্ন অ্যান্টিবডি গুলোকে তৈরি করা হয়। যে যদি সত্যিকারের যদি ইনফেকশন হয়, তখন সেই অ্যান্টিবডি গুলো কিছুটা তাকে রেজিস্ট করবে। অর্থাৎ মর্টালিটি এবং হসপিটালাইজেশন কমাবে। মর্টালিটি বন্ধ করা যাবে না, হসপিটালাইজেশন বন্ধ হবে না। আগে যদি টিকাকরণের আগে যদি তার ইনফেকশন হয়ে নিউমোনিয়া হতো, তখন তাদের হসপিটালাইজেশন এর সংখ্যা বা মৃত্যুর সংখ্যা যতটা বেশি ছিল, টিকাকরণের পর ডেফিনিটলি হসপিটালাইজেশন এর সংখ্যাও কমবে এবং মৃত্যুর সংখ্যাও কমবে। ইউজুয়াল প্রসিডিওর হচ্ছে যে নিউমোকক্কাল ভ্যাকসিন ১৩ সেটা ১ম দেওয়া হয়। তার ১ বছর পর দেওয়া হয় নিউমোকক্কাল ভ্যাকসিন ২৩। তারপর এই ২৩ ভ্যাকসিনকে এভরি 5 ইয়ারলি রিপিট করতে থাকা হয়। ইউজুয়ালি আফটার দ্য এজ অফ 65 রিপিট করলে যেটা বলে আর এক্সট্রা কোনো লাভ হয় না। কেউ যদি চায় আফটার দ্য এজ অফ 65 ও সে কন্টিনিউ করতে পারে। আর এটা হচ্ছে ৬০ বছরের ওপর। আর ৬০ বছরের যদি নিচে হয় উইথ কোমরবিডিটি, ডায়াবেটিস বা আদার্স কিছু আছে, তার ক্ষেত্রেও কম বয়স থেকেই আমাদের কি বলে নিউমোকক্কাল ভ্যাকসিনেশন এর ইমিউনাইজেশন প্রযোজ্য।
একদমই। আমি বেশিক্ষণ আপনার সময় নেব না, কারণ রোগীদেরকে বসিয়ে রেখে আপনি আমাদের সময় দিচ্ছেন। তো শেষ প্রশ্নটা খুব সিম্পল ভাবে, ঘরোয়া পদ্ধতিতে যদি জ্বর সর্দি কাশি হয় কি কি প্রিকশন নেবে, কি কি করা উচিত আপাতত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? যদি জ্বর প্রথম আসে তাহলে ওষুধ বলতে গেলে প্যারাসিটামল, আর সে একটু অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেটও খেতে পারে। তো এবার ফার্স্ট ডে গেল, সেকেন্ড ডেও গেল, জ্বর এলো। এবার থার্ড ডে যদি জ্বর থাকে তখন জ্বর নির্ধারণ করার পরীক্ষা। অর্থাৎ WBC কাউন্ট, সিআরপি, ম্যালেরিয়া, আইজিএম যেটা আমাদের টাইফয়েডের করা হয়, বা ডট টাইফি, আর ডেঙ্গুর NS1 পরীক্ষা, ম্যালেরিয়ার পরীক্ষা ডবল অ্যান্টিজেন। করে দেখে নেওয়া হয় প্রাইমারিলি যে অসুখটা কোনো খারাপ দিকে কিছু যাচ্ছে কিনা বা স্পেসিফিক কোনো চিকিৎসা দরকার আছে কিনা। যদি দেখা যায় না সেরকম কিছু নেই, তাহলে প্লেন্টি অফ ফ্লুইডস, ফল এবং প্যারাসিটামল খেয়ে আরও ২ দিন দেখা। যদি তারপরও দেখা যায় ফিভার সাবসাইড করছে না বা কোনো সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং উনি যখন মনে করেন যে বাড়িতে রেখে অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়ার দরকার বিকজ অফ সাম সেকেন্ডারি ইনফেকশন, তাহলে সেটা শুরু করতে হবে। নিজে থেকে অ্যান্টিবায়োটিক শুরু করাটা সবসময় সমীচীন নয়। তাহলে বেশি অ্যান্টিবায়োটিক খেতে থাকলে আর তার একটা রেজিস্ট্যান্স কমিউনিটিতে তৈরি হয়। ফলে ফিউচারে সেই অ্যান্টিবায়োটিকগুলো তারও কাজ করবে না, কমিউনিটিতেও কাজ করবে না। সুতরাং অ্যাবসোলিউটলি অ্যান্টিবায়োটিক প্রয়োজনীয়তা আছে কিনা সেটা ডাক্তারকে দিয়ে দেখিয়ে পরীক্ষা করে তাহলেই শুরু করা উচিত। একদমই। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। বারবার উনি যে কথাটা বললেন যে নিজে চিকিৎসক হবেন না, চিকিৎসকের পরামর্শ নিন, এবং যদি ২-৩ দিনেও জ্বর না কমে তাহলে হাসপাতালে ভর্তি হওয়ার মতন সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই জন্য সুস্থ থাকতে গেলে ডাক্তারের পরামর্শ কিন্তু একেবারেই নিতে হবে। প্রীতি সাহার রিপোর্ট, আজকাল.in।